প্রিয় আমার সকল ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য বিভিন্ন ক্লাস অনুযায়ী আলোচনা করছি ইতিহাস, ভূগোল, বাংলা। মাধ্যমিক টু উচ্চ মাধ্যমিক আমি দিচ্ছি, তার সঙ্গে আগামী দিনে গ্র্যাজুয়েশনও আরও দেবো। আশা করি তোমাদের ভালো লাগছে, তোমাদের সুবিধা হচ্ছে। আজকে আমার বিষয় হলো নবম শ্রেণীর বাংলা কবিতা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কবিতাটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো খেয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া যেটা নবম শ্রেণীর খেয়া কবিতা, তারই বিষয় নিয়ে আলোচনা করব। মূলত কবিতাটি চৈতালি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি মূলত 18ই চৈত্র 1302 বঙ্গাব্দে এটি রচনাকাল। এই কবিতা আলোচনার পূর্বে একটু আলোচনা করি। নৈসর্গিক সৌন্দর্য ও মানব প্রেমের এক সুগভীর প্রকাশ ঘটেছে এই কবিতার মধ্যে দিয়ে, এবং কবিতায় দেখিয়েছেন কবিগুরু যে মূলত এটা সনেটধর্মী কবিতা, একটি পূর্ণাঙ্গ সনেট বলতে পারো, অর্থাৎ 14 পংক্তির কবিতা। মানুষের জীবনের দৈনন্দিন পর্বে যে উত্থান পতন ঘটে সামাজিক পরিবেশে, নদী যেমন কখনো ধীর কখনো দ্রুত যায়, ঠিক সেই জীবনের ধারাবাহিকতাকে কেন্দ্র করে এই কবিতা কবি এঁকেছেন। যেমন জীবন নদীর তীরে নিভৃত বসে বসে আত্মোপলব্ধি মধ্যে দিয়ে যে প্রশান্তির অনুভূতি ভরিয়ে দেয়, সেই জীবনধারাকে, যে জীবনধারার তরিখানিকে বই নিয়ে চলে, সেই খেয়া অর্থাৎ সেই নৌকার কথাই উল্লেখ করেছেন। মানুষের জীবন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই চলে। এক মানব প্রেমের যে সুগভীর প্রকাশ কবি দেখিয়েছেন এই কাব্যে, তারই একটা মূল রূপ এখানে তুলে ধরা হয়েছে। এই কবিতাটি মূলত প্রথাগত রীতি থেকে বেরিয়ে এসেছেন কবি। বেরিয়ে এসে তিনি এই কবিতা রচনা করেছেন। এই কবিতার মধ্যে দিয়ে একটা নতুন দৃষ্টান্ত তুলে ধরেছেন। বিশ্বের সব দেশেরই যেখানে মানুষ মুক্তির কামনায়, জীবন তরঙ্গের কামনায় হিংসা, প্রেম, এই সমস্ত গোড়াপত্তনের মধ্যে দিয়ে জীবন যে তরি, সেই তরির যাওয়া আসার খেলাই হচ্ছে এই খেলা, অর্থাৎ এই খেয়া। আমরা শুরু করতে চলছি কবিতার বিষয়বস্তু, বা যাকে আমরা বলবো সারসংক্ষেপ। বলার আগে আরেকবার বলি, যারা আমার এই চ্যানেল অবশ্যই এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, গুরুকুল @আশ্রম টপার এডুকেশন, অবশ্যই তারা সকলকেই বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। আর আমার এই বিভিন্ন কবিতা, গল্প, বিভিন্ন ক্লাস অনুযায়ী আলোচনা, ডিসকাশান তা জানার জন্য অবশ্যই নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা অল বটনটি টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশানগুলো তোমরা পাবে। বিভিন্ন বিষয় নিয়েও আমরা আলোচনা করি, আমি আলোচনা করি। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। তোমাদের লাইক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার এই কবিতার বিষয়বস্তু নিয়ে আমি শুরু করি। মানব সভ্যতার যে প্রবাহ, জীবন যখন শুরু হয় এবং আমৃত্যু পর্যন্ত মানুষের এই অনিবার্য প্রবাহকে অতীত, বর্তমান, ভবিষ্যতের প্রসারিত আঙিনায় মধ্যে দিয়ে কবি দেখেছেন। তা বিবর্তনের পথে পথে নানান বাঁকে তার জীবন টলমল করেছে, আর বিচিত্র উত্থান পতন ঘটেছে, এবং মানুষ ক্ষমতার দম্ভে কখনো কম্পিত হয়েছে, আবার হিংসার উন্মত্ত নেশায় তারা নিজেদেরকে মেলে ধরেছে। এই প্রবাহ পথে চলেছে নির্বিকার থেকে যে উদাসীন। সবার অলক্ষ্যে যে জীবনধারা বয়ে চলেছে তা যেন ক্লান্তিহীন। একমাত্র মৃত্যুর মধ্যে দিয়ে সেই ক্লান্তির সমাপ্তি। আর এই কবিতায় ধরা দিয়েছে বিভিন্ন উত্তেজনা, উন্মাদনা, উদাসীনতা। দুই পারের নদী তটকে জীবন রসে যে আর্দ্র করেছে,
অর্থাৎ ভিজিয়ে দিয়েছে মানব সভ্যতা বয়ে চলেছে অনন্তের উদ্দেশ্যে। নবীনের আগমন ঘটেছে, প্রবীণ চলে গেছে দূরে, কিন্তু আর চলন অবরুদ্ধ হয়নি, ভিড় নিশ্চিত, গতিশীল অথচ নিরুচ্চারিত থেকে মানব সভ্যতার মহৎ প্রবাহ বয়ে চলেছে। খেয়া তরি দুই তীর যাত্রী দল, আমরা দেখেছি দুই গ্রাম নদীর স্রোতের শাশ্বত উপস্থিতির মধ্যে দিয়ে মানব জীবন প্রবাহের চিরন্তনাকেই প্রকাশ করেছে খেয়া কবিতার মধ্যে দিয়ে। মূলত কবিতাটির সারমর্ম আমি বললাম, আশা করি বুঝতে পারছো তোমরা। এবার এই কবিতাটির নাম কেন কবি খেয়া রেখেছেন সেটা নিয়ে আমাদের আলোচ্য বিষয়। বর্তমান সাহিত্যের আঙিনায় শিরোনামে পাঠক বা লেখক মাঝে মাঝে নানা রকম ভাবনার মধ্যে দিয়ে নামকরণ করেন। এখন এই নামকরণের ক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিতে অবতারণা হয় তার সৃষ্টিকে। এই সৃষ্টি পাঠকদের মধ্যে প্রথম পরিচয় করান তার শিরোনামের মধ্যে দিয়ে, অর্থাৎ নাম শিরোনাম অর্থাৎ টাইটেলটা দেখেই কবিতার মূল বিষয়বস্তু কিছুটা অবলোকন করা যায়। তাই খেয়া কবিতায় কবিগুরু কবিতার বিষয়ে গভীরে আরও গভীরতা দান করেছেন নামকরণের মাধ্যমে। বুঝতে পারছ, মানব জীবন নিত্য প্রবাহের মধ্যে অনিবার্য চিরন্তন একটা গতির মধ্যে দিয়ে যেন তিনি তাকে কুর্নিশ জানিয়েছেন কবিগুরু। এই কবিতার শিরোনাম লিখেছেন খেয়া, অর্থাৎ দেশি। এই প্রচলিত শব্দের প্রসঙ্গে এসেছেন নদীর স্রোত, ঘাট পারাপারে যাত্রী তাদের নিত্যকর্ম, অর্থাৎ দৈনন্দিন জীবনে কি করছে তার একটা বাস্তব রেখা তুলে ধরেছেন। শত ব্যস্ততা প্রতিকূলতার মধ্যে দিয়ে এপার ওপারকে মিলিয়ে দিয়েছেন এই খেয়া। নদী তীরের নির্জনতায় বসে উদাসী কবি দেখেছেন মানুষের হিংসা বিদ্বেষ রক্ত রঞ্জিত ইতিহাসের বহু অধ্যায়, কিন্তু তা জীবনের সহজ অনাড়ম্বর রোধ করতে পারেনি। কখনো উদাসীনতা থেকে নদী বয়ে চলেছে, নবীন প্রবীণের ভরিয়ে দিয়েছেন তরিকে। জীবন রসসিক্ত কবি অনন্ত প্রসারিত দৃষ্টির মধ্যে দিয়ে সর্বদা বিজয়ী হতে চলেছেন। ইতিহাস উদাসীন থেকে জীবন নদীর বুকে যেন আদর করে রেখেছে নবীন প্রবীণ জাতিদের ভিড়ে, আর তার গতি অপ্রতিরোধ্য, অর্থাৎ তার গন্তব্য অসীমের দিকে। তাই বলা যায় এই কবিগুরু রচিত যে চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতার নামকরণ গভীর ব্যঞ্জনাময় এবং যা ব্যঞ্জিত হয়েছে সার্থকভাবে উপযুক্ত হয়েছে। আমরা আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারবে। এবং এর পরবর্তী স্টেপে আমি আরও কোশ্চেন নিয়ে আসছি। প্রথম কোশ্চেন যেটা যাব, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, দ্বন্দ্ব সর্বনাশের দৃষ্টান্ত স্বরূপ কবি যে ছবি এঁকেছে তা বিশ্লেষণ করো। দেখো, দ্বন্দ্ব ও সর্বনাশ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া কবিতায় নদী তীরে যে গ্রাম্য জীবনের কথা প্রসঙ্গে মানব সভ্যতার নবনব ইতিহাস গড়ার কথা বলেছেন। এই বহমান মানব সভ্যতার ধারার প্রতিনিয়ত নতুন নতুন ইতিহাস তৈরি হচ্ছে সারা পৃথিবী জুড়ে। তাতে বহমান কালপ্রবাহ পৃথিবীতে কত দ্বন্দ্ব সর্বনাশের ঘটনাই তা ঘটে চলেছে, ঘটেছেও ঘটবে। মানব সভ্যতার যত দিন থাকবে এই ধরনের ঘটনা প্রবাহ বা ঘটার শেষ থাকবে না। তেমনি ঘটনাকে ঘিরে নতুন নতুন ইতিহাস তৈরি হবে। মানুষের স্বভাবগত লোভ হিংসা পরশিকাতরতা স্বার্থপরতা প্রবৃত্তি মানসিকতা যত দিন থাকবে ততদিন দ্বন্দ্ব সংঘাত কলহ বিবাদ যুদ্ধ হানাহানি এইসব ঘিরে সর্বনাশ ঘটনা ঘটবে। অতীতে ঘটেছে, বর্তমানে ঘটেছে। ক্ষমতা অর্থের লোভে মানুষ প্রতিপক্ষের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়। পারস্পরিক অস্ত্রের আঘাতে রক্তের প্রবাহ ছোটে। সংগ্রামে জয়ী অধিকারে আসে রাজ সিংহাসন, তাঁর মাথায় তখন ওঠে সোনার রাজমুকুট। বুঝতেই পারছো তোমরা ছাত্রছাত্রীরা, পরাজিত প্রতিপক্ষ সব হারিয়ে ক্ষমতাচ্যুত হয়। আর হানাহানি রক্ত প্রবাহের মধ্য দিয়ে কত রাজার উত্থান আর কত রাজার পতন ঘটছে। বুঝতে পারছো? আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। আমরা এই যে খেয়া কবিতাটা আমরা দেখি, এই কবিতার কিসের প্রতীক? খেয়া খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এই কথারই বা রূপক অর্থ কি বুঝিয়ে দাও। জীবন প্রবাহের প্রতীক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতায় খেয়া হলো নদী পরাপারের খেয়া নৌকা, তা জন্ম মৃত্যুর মাঝে প্রবাহমান অন্তহীন জীবন প্রবাহের প্রতীক। ঠিক আছে, আমাদের যে
বেঁচে থাকার মৃত্যুর মধ্যে জীবন প্রভাব আছে, তারই প্রতীক হচ্ছে খেয়া। খেয়া কবিতাটি রূপক কবিতা, বুঝতে পারলে? এর উপমান বা বাইরের অর্থ হলো খেয়া প্রবাহিত নদীর স্রোতের ওপর ভাসমান নৌকা। খেয়া নৌকা নদী পারাপারে কাজ করে। নদীর দুই তীরের মানুষ খেয়া নৌকায় পারাপার করে, আসে আর যায়। ওপারের মানুষ আসে এপারে, এপারে মানুষ যায় ওপারে। কেউ ঘর থেকে আসে, কেউ ঘরে ফিরে যায়। দুই তীরের মানুষের মধ্যে এই জানাশোনা ও পরিচয় আছে, আছে আত্মীয়তা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মানুষজনের আনাগোনা পারাপার। খেয়া দুই তীরে গ্রামের মানুষের যোগাযোগের মাধ্যম, বুঝতে পারছো? যোগসূত্র বা যোগাযোগের সেতুবন্ধন। এই খেয়া পারাপার চলে অনন্তকাল ধরে, বুঝতে পারছো? এবার আমরা যেটা বলবো, এই যে কবিতা সম্পর্কে তোমরা বললে অর্থাৎ শুনলে, অর্থাৎ জন্ম মৃত্যুর মাঝে যে বহমান জীবন বা জন্ম মৃত্যুর মধ্যে যে যোগসূত্রের সেতুবন্ধন, তা মানুষের রূপকের মোড়কে জীবন দর্শনের এই তত্ত্বকথায় প্রকাশ করেছেন কবি। ঠিক আছে, এবার আমি নেক্সট প্রশ্নে যাবো। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেউ যায় ঘরে, কেউ আসে ঘর থেকেতে। এর মধ্যে দিয়ে কবি উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও। এটা মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা থেকে নেওয়া হয়েছে, ভালোভাবে বোঝো। আসলে যারা ওপার থেকে এপারে এসে ঘরে যায়, কিংবা এপারে ঘর থেকে এসে ওপারে যায়, তারা নদী পারাপারে করে খেয়া নৌকায়। নদীর দুই তীরে গ্রামের মানুষজনকে এইভাবে পারাপারের কাজ হলো খেয়া নৌকার। সকাল থেকে সন্ধ্যা অবধি চলে এই কাজ। এইভাবে মানুষজনের পারাপার চলে। নদীর দুই তীরে গ্রামের মুখোমুখি অবস্থান করে, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এই রকম তাদের পারস্পরিক জানাশোনা, তাদের সখ্য, তাদের সম্প্রীতি, এই আলোচনা প্রসঙ্গে আলোচ্য উদ্ধৃতি করেছে। এবার এইটার তাৎপর্যটা বলবো। দেখো, এটা একটা রূপক কবিতা, আগেই বলেছি আগের কোশ্চেনে। রূপক কবিতা বাইরের অর্থের ভিতরে গা ঢেকে থাকে, বুঝতে পারলে? বাইরের অর্থটা ভেতরে ভেতরে থাকে। অর্থাৎ এই অংশের বাইরের অর্থ হলো নদীর স্রোতের উভয় পারে মানুষজনকে পারাপার করে খেয়া নৌকা। এর অংশটা হলো এইটা। এই পারাপারে মাধ্যমে খেয়া নৌকায় যাত্রীদের মধ্যে বাইরে থেকে এসে কেউ ঘরে যায়, কেউ ঘর থেকে বাইরে যায়। এই আনাগোনার দৌলতে নদীর স্রোত খেয়া চলে সারাদিন। খেয়া হলো চিরন্তন, এ তো গেল। এবার বাইরের অর্থ, ভেতরের অর্থ হলো জন্ম মৃত্যু, এই দুইয়ের মাঝে অবস্থান করছে মানুষের জীবন প্রবাহ নদীর স্রোত প্রবাহ মতো। জন্মের মাধ্যমে জীবনের সূচনা, অর্থাৎ মৃত্যুতে জীবনের শেষ। জন্ম মৃত্যুর লীলা চিরন্তন, এই চিরদিনের। এই যে জন্ম মৃত্যুর মাধ্যমে আসা যাওয়া, তাহলে এই খেয়া পারাপারে আসা যাওয়ার মতো। বিরাম নেই, অন্তহীন ধারায় প্রবাহমান চিরন্তন। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারলে, আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা এইগুলো অবশ্যই করবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এইগুলো করতে পারলে পরীক্ষার মধ্যে এটা পেয়ে যাবে তোমরা। আরেকটা কোশ্চেন যাব আজকের। উঠে কত কোলাহল, ওঠে কত সুধা, হলাহল সুধার অর্থ লেখো, উদ্ধৃতি তাৎপর্য লেখো। হলাহলের অর্থ হলো বিষ, আর সুধার অর্থ হলো অমৃত। মানব সমাজে উন্নত জীবনযাত্রার প্রতীক হলো সভ্যতা, বুঝতে পারছো? নিত্য নতুন অসংখ্য চাহিদা হলো তাদের সর্বগ্রাসী ক্ষুধা তৃষ্ণা। এই চাহিদা মেটানোর জন্যই সভ্যতার মানুষের হাতে তুলে দিয়েছে সংঘাতের অস্ত্র। অর্থাৎ মানুষের লোভ আর সীমাহীন আকাঙ্ক্ষা কোনো শেষ হয় না। এই পূরণের জন্যই রক্তক্ষয়ী সংগ্রাম, প্রাণ হননীত হলো হলাহলের নতুন বিষ। অপরপক্ষে সভ্যতাই যুদ্ধ নয়, শান্তির মন্ত্রে দীক্ষিত হয়েছে এবং শিখিয়েছে প্রেম, প্রীতি ও সখ্যের মহান বোধের কথা। এই তো হলো অমৃত। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, তোমরা অবশ্যই করবে। এবার নেক্সট প্রশ্ন। রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট, কত ফুটে যায় টুটে। শোনো, ক্ষমতা ও সাম্রাজ্যলোভী মানুষ প্রতিপক্ষের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়। পারস্পরিক অস্ত্রের আঘাতে রক্তের প্রবাহে ছটপট করে। সংগ্রামে যে জয়ী হয়, রাজ সিংহাসন আছে তার অধিকারে। তার মাথায় তখন ওঠে রাজার স্বর্ণ মুকুট। তার পরাজিত প্রতিপক্ষ সব হারিয়ে ক্ষমতাচ্যুত হয়। এও হয়ে যায় আর এক নতুন ইতিহাস। ঠিক আছে, এটা তোমরা আশা করি করে ফেলবে। আর একটা ছোট্ট প্রশ্ন। সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল। এটা হলো সভ্যতা, হলো মানব সমাজে উন্নত জীবনযাত্রা। কাজে জীবনযাত্রা উন্নত চাহিদা হলো সভ্যতার ক্ষুধা তৃষ্ণা। ক্ষুধা তৃষ্ণা সর্বগ্রাসী চাহিদা মেটাতে গিয়েই কখনো সমুদ্র মন্থনের মতো উঠেছে বিষ।
আর কখনো সঞ্জীবনী শক্তিদায়ক উৎসর্গকাল অমৃত উঠেছে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। নবম শ্রেণীর খেয়া কবিতা। আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সামনে কাজে লাগবে। সবাই এগুলো করবে, সবাই ভালো থাকবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বটন টিপে দিও, তাহলে আমার আগের ও পরের নোটিফিকেশানগুলো পাবে, তোমাদের পড়াশোনার সুবিধা হবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।